বিপদসীমার কাপ্তাই হৃদয়ের পানি, খোলা রয়েছে 16টি জলকপাট। আনসারের পর এবার 7 দফা দাবিতে সড়ক অবরোধ রিকশাওয়ালাদের। রাতে আন্দোলন করা 352 আনসার পুলিশ হেফাজতে হচ্ছে মামলা। জামায়াত ছাত্র শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে। এবং সর্বশেষ জানাবো রিমান্ডে নেতাদের উপলব্ধি, শেখ মুজিবকে আওয়ামী লীগ সম্পদ বানানো ভুল ছিল, শপথ ভঙ্গ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আনসারের পর এবার 7 দফা দাবিতে সড়ক অবরোধ রিকশাওয়ালাদের। আনসারদের আন্দোলনে ব্যর্থ হওয়ার পর এবার রাজধানীর রাস্তায় ব্যাটারি ও মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করা সহ 7 দিনে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্যাডেল চালিত রিকশাওয়ালারা, আন্দোলনরত চিকিৎসকরা। আন্দোলনরত রিকশা চালকদের দাবিগুলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিকশা মালিকরা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে। সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে। অসুস্থ চালকদের ফ্রি ফাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে। ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে। এছাড়া এককালে রিকশা বাঙালি মুলুকের প্রাচীন বাহক হিসেবে নৌকা, পালকি, ঘোড়ার গাড়ি এর মতো রিকশা চালকের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ন্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও জাতীয় জাদুঘরে স্থান দিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব বীর নিহত হয়েছেন ও যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদেরকে বিগত সরকারের আমলে দুর্নীতিবাজদের অর্থ সম্পত্তি বাজেয়াপ্ত করে সংগৃহীত অর্থ দিয়ে পরিবারকে পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা প্রদান করতে হবে। এবং বিগত সরকারের সময়কালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও সরকার দলীয় চাঁদাবাজের আধিপত্য বিস্তার করে রাজধানীর গুলশান, বানানী, বাড়িধারা এলাকায় অন্যান্য বেআইনিভাবে বিশেষ পোশাকে রিকশা পরিচালনা করে আসছিল সেসব রিকশাওয়ালাকে বন্ধ করে দিয়ে পায়ে চালিত বৈধ রিকশাকে চলাচলের সুযোগ দিতে হবে। এর আগে গতকাল চাকরি জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করেন কয়েক হাজার আনসার সদস্য। পরে রাতে সচিবালয় অবরুদ্ধ করে বিক্ষোভ করেন তারা। এই নিয়ে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় আনসার সদস্যরা। রাতে আন্দোলন করা 352 আনসার পুলিশ হেফাজতে হচ্ছে মামলা। চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করা আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হচ্ছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, সেনা সদস্যের আহত করা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হচ্ছে মামলায়। গতকাল রাতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর তপের মুখে সচিবালয় ছেড়ে পালিয়ে যায় অধিকাংশ আনসার সদস্য। তবে 352 জন রয়েছেন পুলিশ হেফাজতে। রাত 9টা পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তারা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা। পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসে শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের 2 ও 3 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের উপর আনসার সদস্যরা হামলা করে। পরে সচিবালয় এলাকা চারদিক থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঘিরে ফেলে। অতিরিক্ত পুলিশ সদস্য, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা এই সময় অধিকাংশ আনসার সদস্যকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। তবে পালানোর সময় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হামলা ও মারধরের শিকার হন আনসার সদস্যরা। পরে পুলিশ হেফাজতে নেওয়া হয় 3 শতাধিক আনসার সদস্যকে। তাদের শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিল সহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়। রাত 2:30টা পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিজার ভ্যান নিয়ে বিভিন্ন থানায় নেওয়া হয়। চূড়ান্ত বিপদসীমায় কাপ্তাই হৃদয়ের পানি, খোলা রয়েছে 16টি জলকপাট। কাপ্তাই হৃদয়ের পানির স্তর চূড়ান্ত বিপদসীমায় পৌঁছেছে। এই অবস্থায় কাপ্তাই বাঁধে 16টি জলকপাট রোববার 25 আগস্ট রাত থেকে আবারও খুলে দেওয়া হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। প্রথমে রোববার সকাল 8টায় গেটগুলো খুলে দিয়ে 6 ঘন্টা পর দুপুর 2টা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে রাত 7টা 15 থেকে আবারও 16টি গেট 4 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। সোমবার সকালে আরও 2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি করা হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা এখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সোমবার সকাল 10টায় হ্রদের পানির উচ্চতা 108.84 MSL রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা 109 MSL। গেট খুলে দেওয়ার প্রতি সেকেন্ড 9000 কিউসেক ফিট পানি নিষ্কাশন হচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ATM আব্দুল হাজ্জাকে বলেন, পানির স্তরে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া প্রজ্ঞাপন আগামীকাল মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিরবিন মনির। সোমবার 26 আগস্ট সাংবাদিকদের এই কথা জানান তিনি। গতকাল 1 আগস্ট সরকারের নির্বাহী আদেশে বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কয়েকটি মামলায় বারে জামায়াত ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরকে 1971 সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবাধিকার অপরাধের দায়ী হিসেবে গণ্য করা হয়েছে।
এছাড়া রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। একই সঙ্গে রায়ের আলোকে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে। প্রজ্ঞাপন বলা হয়, যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানিমূলক মাধ্যমে জড়িত ছিল। যেহেতু সরকার বিশ্বাস করে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে, সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18(1) এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সব অঙ্গ সংগঠন রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং উক্ত আইনের তফসিল 2 এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সব অঙ্গ সংগঠন হিসেবে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। রিমান্ডে নেতাদের উপলব্ধি, শেখ মুজিবকে আওয়ামী লীগের সম্পাদক বানানো ভুল ছিল, শপথ ভঙ্গ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী। এটা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত। তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে গিয়ে জনগণের বিরাগ ভাজন হয়েছেন। সারা দেশে গ্রামে গঞ্জে জেলা উপজেলায় শেখ মুজিবের এত ভাস্কর্য না বানিয়ে যদি একটা বা দুইটা আন্তর্জাতিক মানের ভাস্কর্য বানাতেন, তবে সেটা দেখতে ভিড় করতেন দেশি বিদেশি পর্যটকরা। এতে শেখ মুজিবের সম্মান অনেক বাড়ত। ঢাকা মহানগর গোয়েন্দা পরিষদ ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ নেতার এই উপলব্ধি ব্যক্ত করেছেন বলে ডিবির সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানিয়ে দিয়েছে। সূত্র জানায়, রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান বলেন, একজন সাইলেন্ট কিলার অসংখ্য গুম খুনের সঙ্গে জড়িয়ে আছে। বিতর্ক এই সাবেক সেনা কর্মকর্তার নাম। একে একে বেরিয়ে আসছে তার অন্ধকার জীবনের নানা ঘটনা। অপরদিকে রিমান্ডে থাকা সাবেক আইনজীবী মন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময় একগুঁয়েমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন। জিয়াউল আহসান জানান, বিভিন্ন অপারেটরের মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল এনটিএমসি। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি জানায়, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণে আজ দেশের এই অবস্থা হয়েছে। তিনি কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, নেতাদের সঙ্গে কথা শুনতে চাইতেনও না। এভাবে হোক তার ক্ষমতায় থাকতে হবে, এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত। পদত্যাগের আগের দিন 4 জুলাই এক প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, আপনি শিক্ষার্থীদের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে আমাকে বলি দিন। ছাত্রদের দাবির প্রতি একতা পোষণ করুন। প্রতিমন্ত্রী ওই বক্তব্যের পর তাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। ডিবির জেনারেল মুখে সাবেক আইনমন্ত্রী বলেন, 2018 সালে শিক্ষার্থীরা কোটা সংস্কার দাবিতে আন্দোলন করেন, কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করে দেন। এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন। কারণ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি বলেছিলেন, কোনো ধরনের রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না। শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসেবে তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না বলে আনিসুল হক ডিবিকে জানিয়েছেন। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামিরা জানিয়েছেন, শেষের দিকে সেনাবাহিনীর প্রতি চরমভাবে ক্ষুব্ধ ছিলেন শেখ হাসিনা। ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ খুব ভালো কাজ করেছে, আর্মিরা পারছে না কেন? সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছে ডিবির প্রশ্ন ছিল, আপনি কেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হলেন? জবাবে তিনি বলেন, আমি একজন ভালো ক্রিমিনাল লয়ার, এ কারণে শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত করেন। এই সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি একজন ক্রিমিনাল। আনিসুল হককে প্রশ্ন করা হয়, বিভিন্ন সময় আপনারা বিদেশিদের উদাহরণ দিয়েছেন, কিন্তু বিদেশি রাজনীতিবিদরা দেশের স্বার্থে প্রায়ই পদত্যাগ করেন, কিন্তু আপনারা কেন বারবার পদ আঁকড়ে থাকছেন? এই সময় চুপ থাকেন তিনি। পরে তাকে প্রশ্ন করা হয়, আপনারা বলেছেন দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, কিন্তু সামান্য অসুস্থ হলে আপনারা বিদেশে চেকআপের জন্য কেন যান? আর জবাবে তিনি বলেন, ওটা বলার জন্য বলছি। রিমান্ডপ্রাপ্তদের জিজ্ঞাসাবাদের কৌশল সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তা বলেন, আসামিদের প্রথম 2-1 দিন আমরা তেমন কিছু জিজ্ঞাসা করি না। জিজ্ঞাসাবাদ করা না হলে তারা বেশি ভয় পায়, মনে করে ফের রিমান্ডে নেওয়া হতে পারে তাদের। যখন জিজ্ঞাসাবাদ করি তখন তারা আমাদের দেখে না, আমরাও তাদের দেখি না। জিয়াউল আহসানের মোবাইল ফোনে অনেক অপকর্মের তথ্য আছে জানিয়ে গোয়েন্দারা বলেন, আমরা তাকে গ্রেপ্তারের সময় তার মোবাইল ফোন উদ্ধার করতে পারিনি, সেটি উদ্ধারের চেষ্টা চলছে। তারা বলেন, এনটিএমসির মহাপরিচালক থাকাকালীন বিভিন্ন মোবাইল কোম্পানির সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ চাওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও কাজে লাগানো হয়েছে, কিন্তু মোবাইল অপারেটর সেটি বুঝতে পেরে বারবার আপডেট দিয়েছে। এ কারণে পুরোপুরি সফল হওয়া যায়নি। গ্রেপ্তারকৃত সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর কাছে প্রশ্ন ছিল, আপনি বাম রাজনীতির মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বৈষম্যের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হচ্ছেন কেন? জবাবে টুকু বলেন, আমার কোনো অবৈধ সম্পদ নেই, আমার বাবার ব্যবসা ছিল, আমার যা সম্পদ সবই ব্যবসার মাধ্যমে অর্জিত। তিনি বলেন, আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম তখন মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, যা করার তিনিই করেছেন। তিনি যখন ডিবি কর্মকর্তা হলেন, সাহারা তেমন কোনো লোকজন ছিল না, তখন যা লুটপাট হয়েছে তা আপনার লোকজনই করেছে, আপনার অজান্তে কিছু হয়নি। ডিবি জিজ্ঞাসা করে সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলেন, আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 80,000 লোক বেতন পাবে না, বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না, এতে দেশেরই ক্ষতি হবে, তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব। এই সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি ঠিক করলে এখানেই করুন, কোর্টে গিয়ে কথা বলুন, কিন্তু আপনাকে ছাড়া হবে না। একের পর এক মামলার কমপক্ষে 1 বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে। সালমান এফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা, গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল, তখন হয়নি কেন? উত্তরে সালমান বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষে আছি, বাংলাকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল, না হলে তখনই আমাদের পতন হয়ে যেত।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।